কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগটা দেয়নি। আওয়ামী লীগ সেই সুযোগটা না দিয়ে কেবল নিজেদেরকে বড় করেছে আর ছোট, ছোট সব দলগুলোকে খেয়ে ফেলেছে। ধীরে, ধীরে খেতে আসলে দল বলতে বিএনপি এবং জামাত ছাড়া আসলে কোনো দল ছিল না। এর মধ্যে জামাত ছিল গুপ্ত, বিএনপি ছিল সুপ্ত। জাতীয় পার্টিকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ছেড়ে দেয়া হতো বিএনপির সঙ্গে ফাইট করার জন্য, সেক্ষেত্রে উত্তরবঙ্গে তারা নিজেদের দক্ষতা বলেই ৩৫টা সিটে পাশ করে আসতে পারত। জামাতকে যদি ছেড়ে দেওয়া হতো স্বাধীনভাবে, তাহলে জামাত কম করে হলেও ২০ থেকে ২৫টি সিটে তারা পাশ করে আসতে পারত। তো জামাত যদি ২৫টা সিটে পাশ হয়, জাতীয় পার্টি ৩৫টা সিটে পাশ হয়ে আসে। অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা যদি এরকম ২০-২৫টা সিটে পাশ করে আসে, তাহলে মূলত বিএনপি ৫০ থেকে ৬০টির বেশি আসনে পাশ করতে পারত না। এটা ১৪, ১৮, তারপর যাকে বলা হয় ২৪, এই নির্বাচনগুলোতে ধারাবাহিকভাবে কমতো অথবা বাড়তো। অর্থাৎ যদি ১৪ সনের নির্বাচন সুন্দরভাবে দেওয়া হতো, বিএনপি হয়তো ৬০, ৭০ বা ৮০টা সিট পেত। এরপরে যদি আওয়ামী লীগ ভালো কাজ করত, তাহলে ১৮ নির্বাচনে বিরোধীদের আসন অক্ষুণ্ণ থাকতো, আওয়ামী লীগ হয়তো ২-৪টা বেশি পেত। আওয়ামী লীগ খারাপ করলে বিরোধীদের আসন বাড়তো আর আওয়ামী লীগ পরাজিত হতো। এবং পরাজিত হলেও আওয়ামী লীগ সেখানে দেখা যেত ১৪ সনে তারা পরাজিত হতো না, কিন্তু ১৮তে হয়তো দেখা গেল যে আওয়ামী লীগ ৮০, ৯০, ১০০টা সিট পেত। অথবা ১৪তে যদি আওয়ামী লীগ পরাজিত হতো, তাহলে ১৮ সনে আওয়ামী লীগ কিন্তু আবার বিপুল গৌরবে ফিরে আসতো। এবং ১৪তে যদি বিএনপি এবং অন্যান্য দল এককভাবে সবাই মিলে, বিএনপি এককভাবে হতে পারতো না, কম্বাইন্ডলি সকলে আন্দোলন করে তারা যদি জয়লাভ করতো, তারপরে আওয়ামী লীগ কম করে হলে ১৩০ থেকে ৪০টি সিট পেত ২০১৪ সনে, এমনকি সরকারও গঠন করত। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগটা দেয়নি। আওয়ামী লীগ সেই সুযোগটা না দিয়ে কেবল নিজেদেরকে বড় করেছে আর ছোট, ছোট সব দলগুলোকে খেয়ে ফেলেছে। ধীরে, ধীরে খেতে আসলে দল বলতে বিএনপি এবং জামাত ছাড়া আসলে কোনো দল ছিল না। এর মধ্যে জামাত ছিল গুপ্ত, বিএনপি ছিল সুপ্ত। কিন্তু একটা একেবারে এখন যেভাবে আওয়ামী লীগ একটা সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, ঘুমন্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক এইভাবে বিএনপি কিন্তু পুরো আওয়ামী লীগের রেজিমে একটি সুপ্ত আগ্নেয়গিরি রূপে জনগণের ক্রোধ, জনগণের ভালোবাসা, জনগণের সাপোর্ট, এগুলোকে তারা ধারণ করেছে, সহানুভূতি ধারণ করেছে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পুঞ্জীভূত ক্ষোভ, এগুলোকে উস্কে দিয়েছে। ফলে যখন গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, খালি জায়গাটি সম্মিলিত শক্তি হিসেবে, বৃহৎ শক্তি হিসাবে এটি বিএনপির জন্য অনিবার্য হয়ে পড়েছে। বিএনপির এই একক ক্ষমতাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো যদি অন্ততপক্ষে ৩০-৩৫টি রাজনৈতিক দল থাকতো, দৃশ্যমান রাজনৈতিক দল থাকতো, যদি হাসিনুল হক ইনু, রাশেদ খান মেনন, মোস্তফা আমির ফায়সাল জাতীয় পার্টির মানে জাকির পার্টির, এরপরে জাতীয় পার্টির অন্যান্য যেটা আনোয়ার হোসেন মঞ্জুর মতো মানুষ, আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো মানুষ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজুর রশিদ সাহেবের মতো মানুষ, এরা যদি রাজনৈতিক অঙ্গনে ওইভাবে থাকতেন, তাহলে আপনি দেখেন যে বিএনপির মহাসচিব বা বিএনপির প্রথম সারির মানে ৫ জন নেতা, গয়েশ্বর বাবু, মেজর হাফিজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর শেষে ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ, এই পর্যায়ের ৫ জন লোকের সমপর্যায়ের লোক যদি ২০ জন লোক বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগের মধ্যে যদি এরকম ১০ জন লোক থাকতো, তাহলে আজকে এই যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এরপর জোনায়েদ সাকি, এদেরকে মানে পাত্তা দিয়ে, এদেরকে বুকে জড়িয়ে ধরে, এদের সমস্ত কথাবার্তা শুনে জনাব তারেক রহমান সাহেবকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে হচ্ছে এবং রাজনীতির যে দুর্ভিক্ষটা শুরু হয়েছে, এই দুর্ভিক্ষটা শুরু হতো না।